হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিজন ডাব্লিউবিসিএস। ভিজন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিসিএস 2024 মেন্সকে টার্গেট করে পেপার 3 এর জিওগ্রাফির ওপর আমরা যে প্র্যাকটিস সেট সিরিজ চালু করেছি, সেই সিরিজের আজকে 13 নম্বর সেট নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে 13 নম্বর সেট সম্পর্কে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ দ্য ম্যাক্সিমাম এরিয়া আন্ডার ব্ল্যাক সয়েল? অত্যন্ত সহজ কোয়েশ্চেন। আমি যেমনটা তোমাদের বলেছি যে কোয়েশ্চেন কিন্তু ভ্যারিয়াস মেথডে আমরা সেট করছি, অর্থাৎ কখনো সহজ কখনো কঠিন ইত্যাদি ইত্যাদি। সো ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবথেকে বেশি পরিমাণে ব্ল্যাক সয়েল আমরা কোথায় পাবো? মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলের মধ্যে পাবো। এবার এখানে প্রশ্নে দেখো দুটো জায়গায় তুলে ধরা হয়েছে, একটা হচ্ছে মহারাষ্ট্র এবং আরেকটি হচ্ছে গুজরাট। সো স্বাভাবিকভাবে এই জায়গাতে যদি আমাদেরকে আনসার করতে হয়, আমাদেরকে মাথায় রাখতে হবে যে মহারাষ্ট্র এবং গুজরাট দুটো জায়গার জন্যই কিন্তু এই যে ব্ল্যাক সয়েল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুটো জায়গাতেই আমরা ব্ল্যাক সয়েল যথেষ্ট বেশি পরিমাণে দেখতে পাই। এবার এই যে ব্ল্যাক সয়েল, এটার পরিমাণগতভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটি রাজ্যের মধ্যে মানে তুলনামূলকভাবে আমরা মহারাষ্ট্র রাজ্যে বেশি পরিমাণে পাবো। কারণ গুজরাটের এটা হচ্ছে গুজরাট রাজ্য, গুজরাট রাজ্যের কিছুটা অবভিয়াসলি আমরা দেখতে পাই, কিন্তু গুজরাট রাজ্যে কোস্টাল সয়েলও রয়েছে, ফলে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট ইন কেস অফ মহারাষ্ট্র মোটামুটিভাবে আমি যদি ম্যাপটা দেখাই, এই রকমভাবে অলমোস্ট পুরো রাজ্য জুড়েই আমরা মহারাষ্ট্র রাজ্যে কিন্তু এটা পেয়ে থাকি। সো এই যে ব্ল্যাক সয়েল এর উৎপত্তি কোথা থেকে হয় এটাও জানা প্রয়োজন। ব্ল্যাক সয়েলের উৎপত্তি হচ্ছে ব্যাসাল্ট শিলা থেকে। ব্যাসাল্ট শিলা আবহ বিকৃত হয়ে ব্ল্যাক সয়েল ফর্ম করে, এবং এই ব্ল্যাক সয়েলে যেহেতু তুলোর চাষ খুব ভালো হয়, এটাকে আমরা অনেক সময় ব্ল্যাক কটন সয়েল বলেও উল্লেখ করে থাকি। এছাড়া আর কি বলা যেতে পারে এই ক্ষেত্রে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমরা লক্ষ্য করব এক্ষেত্রে, যে ব্ল্যাক সয়েলের এই যে কালার আমরা ব্ল্যাক পাই, ব্ল্যাক সয়েলের কালার ব্ল্যাক, তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে একটি উপাদান থাকে, দ্যাট ইজ টাইটানিফেরাস ম্যাগনেটাইট। এই যে টাইটানিফেরাস ম্যাগনেটাইট নামক উপাদানের কথা বলছি, এই টাইটানিফেরাস ম্যাগনেটাইট থাকার কারণে এর কালার আমরা ব্ল্যাক হিসাবে পেয়ে থাকি। ওকে, এই হচ্ছে মোটামুটি এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এক্সাম্পল। এবং তুলো চাষের ক্ষেত্রে যদি দেখি, তবে এক্ষেত্রে কিন্তু তুলো চাষ সব থেকে বেশি আমরা এই জায়গাতেই দেখতে পাই, গুজরাট রাজ্যে। মহারাষ্ট্রে সব থেকে বেশি পরিমাণে যে ইন্ডাস্ট্রি তার ডেভেলপমেন্ট হয়েছে, এবং নাম্বার অফ মিলস যদি বলা হয় তাহলে তামিলনাড়ুতে আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আমরা যাব। কোয়েশ্চেনটা ভালো করে তোমরা আগে পড়ো, তারপর আমি আনসার বলবো। ওকে, পড়া হয়েছে প্রত্যেকে? তাহলে কি বলা হচ্ছে স্টেটমেন্টে, যে খাদার সয়েল আর রিনিউড এভরি ইয়ার বাই ফ্লাড। একদম ঠিক কথা, কারণ খাদার সয়েল মানে নিউলি ফর্মড অ্যালুভিয়াম, তাই তো? যদি নিউলি ফর্মড অ্যালুভিয়াম হয় সেক্ষেত্রে এটা তো একদম পরিষ্কার যে প্রত্যেক বছর বন্যার দ্বারা নতুন করে সংযুক্ত হচ্ছে, তাহলে রিনিউয়ের কথা বলা হয়েছে, এটা একদম ঠিক স্টেটমেন্ট। তারপর কি বলা হচ্ছে? ভাঙর সয়েল ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট ক্যালকেরিয়াস কনসেন্ট্রেশনস কল্ড কাঁকর। একদম ঠিক। আমরা এই জায়গাতে কিছু নোডিউলস দেখতে পাই যেগুলো ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালকেরিয়াস কম্পোনেন্ট দ্বারা গঠিত, এটাও ঠিক স্টেটমেন্ট। দেন খাদার সয়েল আর ওল্ডার দেন ভাঙার, না, ভাঙার হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াম, আমরা পাই ভাঙার হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াম, তাই কখনোই খাদার সয়েল ভাঙরের থেকে ওল্ডার হতে পারে না। ঠিক, তাহলে এই ক্ষেত্রে যদি আনসার হিসাবে জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা স্টেটমেন্ট হিসাবে কারেক্ট কাকে কাকে পাচ্ছি? 1 এবং 2। সো অপশন বি উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 3। ডিউরিং দ্য সামার মনসুন এ ইউনিক লোকালাইজড ফেনোমেনন called asna or monsoon low sometimes transform into a rare August tropical cyclone over the Arabian Sea. সো এই যে অ্যারাবিয়ান সি এর ওপর আমরা আসনা বা যেটাকে উল্লেখ করা হয়েছে মনসুন লো ট্রাফ হিসাবে পাচ্ছি, সো এইটার পিছনে প্রধান কারণ কি?
এইটার পিছনে প্রধান কারণ কি না, এই যে ঘটনাটা ঘটছে আগস্ট মনসুনকে আমরা আগস্ট মনসুনের সময়তে দেখতে পাচ্ছি, এবং স্পেসিফিক্যালি এই যে আগস্ট ট্রপিক্যাল সাইক্লোন ওভার দ্য অ্যারাবিয়ান সি হুইচ অ্যাটমসফিয়ারিক মেকানিজম প্রাইমারিলি প্রিভেন্টস মোস্ট আগস্ট মনসুন ডিপ্রেশন ফ্রম ইন্টেন্সিফাইং ইন্টু সিভিয়ার সাইক্লোন ওভার দ্য রিজিয়ন। তাহলে এই আগস্ট মনসুনের সময়তে যেহেতু আমরা জানি যে জুলাই মাসের মধ্যে মোটামুটিভাবে পুরো ভারতবর্ষ জুড়ে এটা ঢুকে যায়, পুরো ভারতবর্ষ জুড়ে মৌসুমি বায়ু প্রবেশ করে, তাহলে এইটার পিছনে কারণ কি? এটার পিছনে প্রধান কারণ হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেটের এক্সিস্টেন্স। ঠিক এই জায়গায় এই যে সিভিয়ার টাইপ অফ ট্রপিক্যাল সাইক্লোন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যখন এটার ক্ষেত্রে দরকার, তখন কি আমার প্রয়োজন? ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কথা যেটা বলা হচ্ছে, এই ভার্টিক্যাল উইন্ড শিয়ার এটা অত্যন্ত কম দরকার। এখানে স্ট্রং এর কথা বলা হচ্ছে যে এক্সেপশনালি স্ট্রং, এটা হতে গেলে আমার লো ভার্টিক্যাল শিয়ার দরকার। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল উইন্ড শিয়ার এই যে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে, সো ভার্টিক্যাল উইন্ড শিয়ার জিনিসটা কি? দেখো, ভার্টিক্যাল উইন্ড শিয়ার এই বিষয়টাকে যদি আমরা দেখি, এটা ক্লাইমেটিক অ্যানালিসিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে। মানে স্বাভাবিকভাবে উইন্ড শিয়ারের যে কনসেপ্ট সেটা কি বলা হয় যে মোটামুটি যত তুমি ওপরে যাবে, এই ওপরে ওঠার সাথে সাথে ঠিক বায়ু প্রবাহের দিকটা পরিবর্তিত হবে। ঠিক আছে, বায়ু প্রবাহের দিকটা পরিবর্তিত হবে, মানে জেনারেলি ধরে নেওয়া যাক যে ভূপৃষ্ঠের কাছে কোনো একটা জায়গাতে একটা নির্দিষ্ট দিকে আমি অ্যারাউন্ড 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বায়ু প্রবাহিত হচ্ছে। সো উইন্ড শিয়ার যখন আমরা দেখছি, ধরো 10 কিলোমিটার উচ্চতায় চলে গেল, তাহলে উইন্ড কিন্তু তার সাথে সাথে শিফট করে যাবে। মনে রাখবে, ভার্টিক্যাল শিয়ার যদি কম হয়, খুব ভালো করে বুঝবে, যদি ভার্টিক্যাল শিয়ার কম হয়, লো ভার্টিক্যাল শিয়ার হয়, তাহলে কি হবে? তাহলে যে কোনো ধরনের সাইক্লোন ফরমেশন ভালো হবে। যদি ভার্টিক্যাল শিয়ার হাই হয়, তাহলে ঘূর্ণিঝড়ের গঠন বা যে কোনো ধরনের সাইক্লোনকে সেটা দুর্বল করে দেয়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে localized phenomenon called asna or monsoon low sometime transform into a large August tropical cyclone over the Arabian Sea। তাহলে একটা ট্রপিক্যাল সাইক্লোন ফরমেশনের কথা বলা হচ্ছে, which atmospheric mechanism primarily prevent, বাধা দেয়, prevent most August monsoon depression from intensifying। তার মানে কি, এই সিভিয়ার সাইক্লোন হতে বাধা দিচ্ছে। জেনারেলি সিভিয়ার সাইক্লোন হওয়ার কথা বলা হচ্ছে এই আসনার মাধ্যমে, তাই তো? সেটাই তো বোঝাচ্ছে। কেন বাধা দিচ্ছে? তাহলে এখানে দেখো, এই যে স্ট্রং ভার্টিক্যাল উইন্ড শিয়ার, আমি ভার্টিক্যাল উইন্ড শিয়ারের বিষয়টা বললাম, আশা করি প্রত্যেকের কাছে এই টার্মটা ক্লিয়ার হয়েছে। প্রথমের কোয়েশ্চেনটা অত্যন্ত সহজ পেয়েছো, তার আগের কোয়েশ্চেনটাও তুলনামূলক সহজ, কিন্তু এই কোয়েশ্চেনটা লিটল বিট টাফ। তাহলে ভার্টিক্যাল উইন্ড শিয়ারের ধারণাটা প্রত্যেকের কাছে আশা করছি ক্লিয়ার। এই ভার্টিক্যাল উইন্ড শিয়ার হলো, যদি লো ভার্টিক্যাল উইন্ড শিয়ার হয় তাহলে সাইক্লোন ফর্ম করতে সুবিধা হয়, যদি হাই ভার্টিক্যাল উইন্ড শিয়ার হয় তাহলে সেটা অসুবিধা হয়। এবং এখানে তো দেখো সেটাই বলা হচ্ছে, এখানে কি উল্লেখ করা হয়েছে? এখানে উল্লেখ করা হয়েছে এক্সেপশনালি স্ট্রং, তার মানে এটা বাধা দেবে, ড্রিভেন বাই দ্য ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এবং এইটাকে কে হেল্প করছে? ট্রপিক্যাল ইস্টার্লি জেট উইন্ড এটাকে হেল্প করছে। সো অপশন বি উইল বি দ্য আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। কেন হলো আশা করছি বোঝা গেছে। এগেন আমি কোয়েশ্চেনটা রিপিট করছি, ডিউরিং দ্য সামার মনসুন এ ইউনিক লোকালাইজড ফেনোমেনন কল্ড আসনা। তাহলে আসনা বিষয়টা কি? আগস্ট ট্রপিক্যাল সাইক্লোনকে ইন্টেন্সিফাই করতে হেল্প করে, আগস্ট ট্রপিক্যাল সাইক্লোন তৈরি করে আরবিয়ান সির ওপর। এবার বলছে এই ঘটনাটাকে কে বাধা দেয়? হুইচ অ্যাটমসফিয়ারিক mechanism primarily prevents most August monsoon depression from intensifying into severe cyclone। এই মনসুন যে ফর্ম করে এইটার আরও ইন্টেন্সিফিকেশনে কে বাধা দেয়, এটাই এখানে বলতে চাইছে। সো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন বি। এবং কেন কি বৃত্তান্ত আমি ক্লিয়ার করলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 4-এ। দ্য রিজিওনাল সয়েল ভ্যারিয়েন্ট নোন অ্যাজ লোকালি নোন অ্যাজ কারি সয়েল ইন দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট অফ কেরালা ইজ স্ট্রাকচারালি ক্লাসিফাইড আন্ডার হুইচ মেজর সয়েল গ্রুপ অফ ইন্ডিয়া। কারি সয়েল বলে আমরা যে সয়েল সিস্টেমের অবস্থান পাই, এবং দেখো এখানে কোয়েশ্চেনে উত্তর দিয়ে দিয়েছি। এটাও অনেক সময় জিজ্ঞাসা করে যে কারি সয়েল আমরা কোথায় দেখতে পাই, কারি সয়েল কোন জায়গায় দেখা যায়, এটাও জেনারেলি জিজ্ঞাসা করে থাকে অনেক সময়। কিন্তু এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে যে এটা ভারতবর্ষের যে ICAR এর 8টা টাইপের মৃত্তিকার ক্লাসিফিকেশন আছে, তার উপর বেস করে এটা কোন ধরনের সয়েল। তাহলে ICAR এর ক্লাসিফিকেশন অনুযায়ী আমি আনসার বলছি,
অন্য কোনো ক্লাসিফিকেশন অনুযায়ী নয়। আইসিএআর টোটাল আমাদের ইন্ডিয়াকে 8 সয়েল গ্রুপে ডিভাইড করেছে, রিজিওনালি 8টি সয়েল গ্রুপে ডিভাইড করেছে, এবং এর মধ্যে পিটি সয়েল এবং মার্সি সয়েল হলো এই কারি সয়েলের টাইপ। অর্থাৎ পিটি সয়েল, মার্সি সয়েল আমরা কোথায় দেখতে পাই? মেইনলি সাবমার্জড এরিয়াগুলোতে, হিউমিড এরিয়াগুলোতে আমরা দেখতে পাই। এবং এই যে কারি সয়েল, এটা পিটি সয়েলেরই লোকাল নাম, যেটা কেরল উপকূলবর্তী অঞ্চলেতে দেখা যায় এবং সুন্দরবন অঞ্চলেও কিছু পরিমাণে দেখা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্পেসিফিক ফিজিওগ্রাফিক সাবডিভিশন অফ ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটু ইজ characterized by intensive radial drainage pattern where major rivers flow out in all 4 cardinal direction. সো বেসিক্যালি এখানে যদি আমরা দেখি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ড্রেনেজ প্যাটার্ন কি, তারপর আমরা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্নের ধারণায় যাব এবং তারপর আমি আনসারটাতে আসবো। এটা সব থেকে ভালো। দেখো, খুব ভালো করে মনে রাখবে, এই যে জায়গাটার কথা বলা হচ্ছে, প্রথম কথা আমরা ড্রেনেজ প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব। ড্রেনেজ প্যাটার্ন জিনিসটা হচ্ছে জিওমেট্রিক আউটলুক, জ্যামিতিগতভাবে কেমন দেখতে। অর্থাৎ একটি প্রধান নদী এবং তার যে উপনদী ব্যবস্থা রয়েছে, সাপোজ এটা প্রধান নদী এবং এইগুলি হচ্ছে তার সমস্ত উপনদী সমূহ, সমস্ত উপনদীগুলির কথা আমি বলছি। এই সমস্ত উপনদীগুলি রয়েছে, এই সমস্ত উপনদীগুলি কি হচ্ছে, এই সমস্ত উপনদীগুলির মাধ্যমে এটা কেমন দেখতে লাগছে, এটা কেমন দেখতে লাগছে, এইটাকে আমরা এখানে তার প্যাটার্ন হিসেবে উল্লেখ করছি। কিভাবে অবস্থান করছে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, এটা গাছের মতো মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাজ ডেনড্রাইটিক প্যাটার্ন। এরকম ভাবে জিনিসটা হচ্ছে প্যাটার্ন। এবার রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, তার মানে রেডিয়েট করা, বা এটাকে আমরা বলতে পারি কেন্দ্র বিমুখ। এটা হচ্ছে কেন্দ্র বিমুখ। তাহলে কেন্দ্র বিমুখ নদী নকশা, এটা যদি আমরা দেখি কেন্দ্র বিমুখ নদী নকশা, কোথায় আমরা পাবো কেন্দ্র বিমুখ নদী নকশার ক্ষেত্রে আমরা এটা কোন জায়গা দেখতে পাবো? খুব স্পেসিফিক্যালি বলা যায় কেন্দ্র বিমুখ নদী নকশা আমরা এরকম জায়গাতে পাবো। ধরে নেওয়া এটা একটা ডোম রিজিয়ন বা একটা এরকম ডোম শেপ অঞ্চল, এখান থেকে বিভিন্ন দিকে যদি ছড়িয়ে যায় এরকমভাবে, তাকে আমরা বলতে পারি এরকমভাবে। এবং আমাদের দেশে এই যে অমরকণ্টক মালভূমি রয়েছে, এই অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে থাকি। কেমন হচ্ছে অমরকণ্টক মালভূমি থেকে, যদি এটা আমি অমরকণ্টক মালভূমি অঞ্চল ধরে নিই অ্যাপ্রক্স, এই অমরকণ্টক মালভূমি অঞ্চল থেকে এরকমভাবে প্রবাহিত হয়েছে রিভার নর্মদা, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে রিভার নর্মদা নদী, নর্থ ইস্টার্ন সাইডে প্রবাহিত হয়ে গেছে রিভার সোন, যেটা আবার গঙ্গাতে গিয়ে মিশছে। আর এইরকমভাবে, যদি এটা এক্স্যাক্ট নয়, এক্স্যাক্ট লোকেশনটা কিছুটা আলাদা, বাট স্টিল এই অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে মহানদী। এই তিনটি নদী ব্যবস্থার কথা আমরা এখানে বলতে পারি, নর্মদা, সোন এবং মহানদী। দেখো, একটি নির্দিষ্ট অঞ্চল থেকে রেডিয়েট করে গেছে। সো কারেক্ট আনসার উইল বি অমরকণ্টক প্লেটু। ছোটনাগপুর প্লেটু থেকে আমরা যে সমস্ত নদী ব্যবস্থাগুলি পাই, জেনারেলি যে সমস্ত নদী ব্যবস্থাগুলি তৈরি হয়েছে, সেগুলি কিন্তু ম্যাক্সিমামটাই ইস্টার্ন সাইডে ফ্লো করে এসেছে এবং গঙ্গা নদী ব্যবস্থার সাথে মিশেছে। কাথিয়াবার এবং মালবা প্লেটু রিজিয়ন কোন জায়গাটা? কাথিয়াবার এবং মালবা প্লেটু রিজিয়ন আমরা একটুখানি ম্যাপে দেখে নিতে পারি। এটা দেখো, কাথিয়াবার হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে গুজরাট রাজ্যের ক্ষেত্রে এই হচ্ছে গুজরাট রাজ্য, এটা একটুখানি দেখিয়ে দেওয়া প্রয়োজন সব ক্ষেত্রেই। গুজরাটের এই যে অংশটা, এই রেড কালার এই যে অংশটা, এটা হচ্ছে কাছ রিজিয়ন, রাইট? এবং এই যে গ্রিন কালার যে অংশটা, এইটা হচ্ছে কাথিয়াওয়াড়। এইটা হচ্ছে কাথিয়াওয়াড়, অলরাইট। এবং আরেকটি অংশের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মালব মালভূমি। সো মালব মালভূমি এক্স্যাক্টলি কোন জায়গাটা? দেখো, মালব মালভূমি আমি এখানে ব্ল্যাক কালারে মেনশন করছি। মোটামুটিভাবে মালব মালভূমি হচ্ছে এই দিকের যে অংশটা আমরা পাচ্ছি, এই যে জায়গাটা, আরেকটু নর্থ ওয়েস্টে হতো, আরেকটু এইদিকে শিফট হতো, যাই হোক এখানে একটুখানি বুঝে নাও।
এই জায়গাটা হচ্ছে মালব প্লেটু, এবং এই জায়গাতে আমরা লাভা সিডস পাই। এই জায়গাতে লাভা সিড পাওয়ার কথা বলা হচ্ছে। ওকে, মোটামুটিভাবে এই হচ্ছে সামগ্রিক যে অঞ্চল, সামগ্রিক যে অংশটা আমি এখানে শেয়ার করলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 হবে এটা। কি বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6-এ? দ্য আরাবল্লী রেঞ্জ ইজ ওল্ডার দ্যান দ্য হিমালয়াস। একদম ঠিক কথা। আরাবল্লী হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম, গোটা পৃথিবীর ক্ষেত্রে প্রাচীনতম, এবং এটার উৎপত্তি হয়েছে ধারওয়ার সেডিমেন্টেশনে। ধারওয়ার সেডিমেন্টেশনে আমরা পাচ্ছি। অলরাইট, দ্য আরাবল্লী রান প্যারালাল টু দ্য ওয়েস্টার্ন ঘাট। না, আমি আগে আরাবল্লীর অবস্থানটা যদি দেখি তাহলেই এই সমস্ত ধারণা আমার কাছে ক্লিয়ারিফাই হয়ে যাবে। মোটামুটিভাবে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল পশ্চিম উপকূলবর্তী যে অঞ্চল সেইটা বরাবর ফ্লো করেছে, মানে এই যে তাপ্তি ভ্যালি থেকে কন্যাকুমারিকার অঞ্চল, নীলগিরি, কন্যাকুমারিকা বলবো না, নীলগিরি পর্যন্ত এই যে অঞ্চলটা, এটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। কন্টিনিউয়াসলি চলেছে, অ্যাজ সাচ ব্রেক নেই। আরাবল্লী শুরু হয়েছে এই জায়গাটা মোটামুটি এইদিকে দিল্লি থেকে, এইদিকে আমরা, এটা তো গুজরাট পাচ্ছি, গুজরাটের পালানপুর পর্যন্ত আমরা যদি দেখি, এই হচ্ছে আরাবল্লী। তাহলে কখনোই এটা প্যারালাল হতে পারে না। ফলে সেকেন্ড যে স্টেটমেন্টটি রয়েছে, এই স্টেটমেন্টে সর্বৈব মিথ্যা। দ্য আরাবল্লী রান প্যারালাল টু দ্য ওয়েস্টার্ন ঘাট, এটা সর্বৈব মিথ্যা। গুরুশিখর ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী, একদম ঠিক। আরাবল্লী রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে মাউন্ট আবু, রাজস্থানে। এই মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, ঠিক। তাহলে গুরুশিখর সর্বোচ্চ শৃঙ্গ, 1 এবং 3, এই দুটো স্টেটমেন্ট একদম কারেক্ট। সো কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 7। The Western Ghat exhibits high level of endemism and complex climate topography interactions. In this context, consider the following statement. ওকে, সো এই জায়গাতে ক্লাইমেট টোপোগ্রাফির কনটেক্সটে যদি দেখা যায়, এখানে এন্ডেমিক নেচারও দেখা যাচ্ছে, অর্থাৎ যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না, এরকম কিছু কথা বলা হচ্ছে। সো দ্য পালঘাট গ্যাপ ইজ আ স্ট্রাকচারাল গ্রাবেন formed by tectonic downfaulting rather than simple river erosion. The western slopes of the Western Ghat experience high rainfall due to orographic lifting, right, which is enhanced by low level jet stream over the Arabian Sea region. And 3, the Senkota Gap connects the plain of Tamil Nadu with southern Kerala. So let's decode the options. Statement number 1 একদম ঠিক কথা। মূলত এটা একটা গ্রাবেন, আমরা জানি হোস্ট এবং গ্রাবেন ফরমেশন হয়। সো এই যে পালঘাট গ্যাপ, এই পালঘাট গ্যাপ গ্রাবেন ফরমেশন কেমন, মানে যখন দেখা যায় মোটামুটিভাবে গ্রাবেন ফরমেশন হয় এইটা। ওকে, এইটা হচ্ছে গ্রাবেন ফরমেশন, মানে এই মাঝখানের যে অবনমিত জায়গাটা, এটা হচ্ছে গ্রাবেন ফরমেশন, আমরা এই জায়গাটাকে গ্রাবেন বলছি। সো এটা আমরা বলতে পারি টেকটনিক ডাউল ফল্টিং হয়েছে, এবং এটা ওয়েস্টার্ন ঘাটের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি পালঘাট গ্যাপ তামিলনাড়ু এবং কেরলকে কানেক্ট করছে, ঠিক আছে। এই জায়গাটা বলা যায় নর্মালি, এটা কিন্তু আমরা তামিলনাড়ু এবং এই যে কেরলের অংশকে দেখতে পাই। পালঘাট গ্যাপ, এটা জেনে রাখো, কাইন্ড অফ গ্রাবেন ফরমেশন হিসাবে বলা হয়। জেনারেলি আমরা রিভার ইরোশন বলছি, বাট এটা রিভার ইরোশন কিন্তু অ্যাজ সাচ না, এটা টেকনিক্যালি এটা স্ট্রাকচারাল ফরমেশনে হয়েছে, নদীর ক্ষয়ের ফলে খুব একটা না। স্টেটমেন্ট 2 কি বলা হচ্ছে? দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ দ্য ওয়েস্টার্ন ঘাট ফেসেস ময়েশ্চার ল্যাডেন এয়ার ডিউ টু ওরোগ্রাফিক লিফটিং। ওকে, আরব সাগরের অংশ থেকে আসছে, এটা তো ঠিক কথা। এবং এইটা মূলত আমরা কেন পাই? এইটা মূলত বলা হচ্ছে যে লো লেভেল জেট স্ট্রিম থেকে আমরা পাই, রাইট। এই যে বিষয়টা, এইটার কথা বলা হচ্ছে। দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ দ্য ওয়েস্টার্ন ঘাট এক্সপিরিয়েন্স হাই রেনফল ডিউ টু ওরোগ্রাফিক লিফটিং, এটা ঠিক আছে। হুইচ ইজ এনহান্সড বাই এ লো লেভেল জেট স্ট্রিম ওভার দ্য অ্যারাবিয়ান সি। এই যে সোমালি জেটের দ্বারা এটা হয়, ঠিক আছে।
এটা দেখো ব্যাপারটা আমরা যদি দেখি এটাকে সামহাউ কারেক্ট বলেও মনে করতে পারো, আবার কিছু ক্ষেত্রে পুরোপুরি ঠিক না, কারণ এই জায়গাতে মানে আমার বক্তব্য হচ্ছে এটা পুরোপুরি এই বৃষ্টিপাতটার জন্য এটা দায়ী, এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট না। ঠিক আছে, এটা পুরোপুরিভাবে এটার জন্য ঠিক স্টেটমেন্ট না বলা যেতে পারে। আবার দেখো এই যে লো লেভেল জেট স্ট্রিম, এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে হয় মানে আমার বক্তব্য যখন ইন্ডিয়াতে মৌসুমি বায়ু প্রবেশ করছে, সেই মৌসুমি বায়ু প্রবেশের জন্যই, মৌসুমি বায়ুকে এন্ট্রি করানোর জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা নিতে পারি। চলো এটা 2 নম্বরটা নেওয়া যায়। ওয়েস্টার্ন স্লোপ যেহেতু বলে দিয়েছে, ওয়েস্টার্ন ঘাটের এই পোর্শনটাতে বৃষ্টিপাত হয় এবং ডেফিনেটলি এটা ওরোগ্রাফিক লিফটিংয়ের কারণেই হয়, নো ডাউট এটা ওরোগ্রাফিক লিফটিংয়ের কারণে হয়। ওরোগ্রাফিক লিফটিং মানে কি, যে কোনো একটা পার্বত্য অঞ্চলের ঢাল বরাবর জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসলো, এসে সেটা আপলিফটেড হলো, মেঘ ফর্ম করলো এবং এই সাইডটাতে বৃষ্টিপাত হলো। ঠিক আছে, দ্য সেনকোটা গ্যাপ কানেক্টস প্লেন অফ তামিলনাড়ু কোস্টাল রিজিয়ন অফ সাউথ কেরল, একদম ঠিক। সেনকোটা গ্যাপ তাহলে কার কার মধ্যে আছে? সেনকোটা গ্যাপ রয়েছে নাগেরকোয়েল, একদিকে নাগেরকোয়েল আর একদিকে কার্ডামম হিল, এর মধ্যে রয়েছে। সো এটাও ঠিক, 1 2 3 আমরা আনসার হিসাবে নিতে পারি। দেখো এটা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রেই আমি আমার এক্সপ্লেনেশন বলছি, বুঝতেই পারছো যখন কোয়েশ্চেন্সগুলো এরকম ওয়ান লাইনার থাকছে না তখন আমাকেও একটুখানি ভালো করে পড়ে তবে আনসার করতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমি এক্সপ্লেনেশনটাও দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি কোনো অংশে গিয়ে মনে হয় যে না এটা ঠিক না, প্লিজ তোমরা এক্সপ্লেন করবে, শুধু এইটা বলবে না যে অমুক কোয়েশ্চেনের নাম্বারটা এটা হতো, কেন বলছো? কারণ আমি তোমাদের কাছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অ্যানালাইজ করে দিচ্ছি। এবার আমার অ্যানালিসিস আমি যেভাবে করছি তার উপর ভিত্তি করে আনসারটা আমি দাঁড় করাচ্ছি। তোমাদের কাছে যদি মনে হয়, কারণ এগুলো ওয়ান লাইনার ইনফরমেশন বেসড কোয়েশ্চেন নয়, যে একটা শুধুমাত্র আমি ইনফরমেশন শেয়ার করলাম, বলে দিলাম যে এটা আনসার হওয়ার কথা ছিল, এটা আনসার হচ্ছে বা হচ্ছে না এইটা। ঠিক আছে, এটা আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল। চলো পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য ব্রাস্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার কেরল? দেখো এই যে প্রশ্নটা এবং এর আগের যে প্রশ্নটা, দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। আমরা মেন্স এক্সামে এক্সপেক্ট করতে পারি কোয়েশ্চেন নাম্বার 7-এর মতো এরকম টিপিক্যাল কোয়েশ্চেনও দিতে পারে, আবার এক্সপেক্ট করতে পারি কোয়েশ্চেন নাম্বার 8-এর মতো একদম একটা পাতি লেভেলের কোয়েশ্চেনও জিজ্ঞাসা করতে পারে। ওকে, সো কারেক্ট আনসার কি হবে? আমি আগের কোয়েশ্চেনটাতেই বললাম, এই যে সোমালি জেটের কথা উল্লেখ করেছিলাম, দেখো সেই জায়গা থেকেই ওই কোয়েশ্চেনটা থেকেই পাবো, দ্যাট ইজ সোমালি জেট স্পেসিফিক্যালি। ওকে, সো বাকি অপশনসগুলোর ক্ষেত্রে যদি দেখি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি করে না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মূলত উইন্টার রেনফল ঘটাতে সাহায্য করে। ওকে, পোলার জেট স্ট্রিম কি করে? মূলত আমাদের ট্রপিক্যাল মনসুন জেট স্ট্রিমের সাথে খুব একটা গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত নয়, যেহেতু ইট ইজ ইন পোলার রিজিয়ন। আর নর্থ ইস্টার্ন যে ট্রেড উইন্ড রয়েছে, ঠিক আছে, নর্থ ইস্টার্ন ট্রেড উইন্ড যেটা, এটা রিট্রিটিং মনসুনের অংশ হিসাবে উল্লেখ করা হয়। ইট ইজ অল অ্যাবাউট রিট্রিটিং মনসুন, এই হিসাবে এটাকে নর্থ ইস্টার্ন উইন্ডকে আমরা উল্লেখ করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান সয়েল ইজ কারেক্ট? এগেন সহজ টাইপের কোয়েশ্চেন, যে ইন্ডিয়ান সয়েল সিস্টেম সম্পর্কে কোন তথ্যটি ঠিক? সো অ্যালুভিয়াল সয়েল ইজ অলওয়েজ অ্যাসিডিক, ব্ল্যাক সয়েল হ্যাজ পুয়ার ময়েশ্চার রিটেনশন। তাই কি ব্ল্যাক সয়েলে আমরা এই স্টেটমেন্টটা তো আগেই নেগলেক্ট করতে পারি, যে ব্ল্যাক সয়েলের ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি সব থেকে ভালো, তাহলে পুয়ার রিটেনশন এটা তো একদমই না। ল্যাটেরাইট সয়েল ফর্মস আন্ডার ইন্টেন্স লিচিং, এটা তো একদম ঠিক কথা, ল্যাটেরাইট সয়েল লিচিং পদ্ধতির মাধ্যমেই হয়ে থাকে, এটা একদম ঠিক কথা। অ্যালুভিয়াল সয়েল অলওয়েজ অ্যাসিডিক, এটা বলছে অলওয়েজ তো কখনোই নয়, অ্যালুভিয়াল সয়েল অ্যাসিডিক নেচারের হয় না সাধারণত। ডেজার্ট সয়েল ইজ রিচ ইন হিউমাস, ডেজার্ট সয়েলে প্রাণী বা বায়োটিক এলিমেন্ট কি করে থাকবে যে সেখানে হিউমাস আমি পাবো? হিউমাস আমি কোথায় পাবো? আমরা পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে পেতে পারি, পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে পেতে পারি, তাই তো? ফলে এটাও ঠিক কথা নয়। তাহলে একমাত্র বলেছে কারেক্ট কোনটা? সো ডেফিনেটলি অপশন সি, লিচিং পদ্ধতির মাধ্যমে হয়। এবং হোয়াট ইজ লিচিং, এটা আমরা আগে কোনো না কোনো সেটে আলোচনা করেছি, প্রত্যেকটা সেটেই যদি একই কনসেপ্ট আলোচনা করি অহেতুক টাইম ওয়েস্ট হবে, সেই কারণে আমি এখানে আর বললাম না। নেক্সট কোয়েশ্চেনে যাব। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং
সয়েল হরিজনস ফ্রম টপ টু বটম। খুব ভালো প্রশ্ন। দেখো এই কারণেই আমি তোমাদের বারবার বলছি যে তোমরা যেখান থেকে পড়ো, যে ইনস্টিটিউট থেকে পড়ো, যেখান থেকে পড়ো, ফান্ডামেন্টালটা তৈরি করতে হবে। ভূগোলের যে কোনো একটা ভালো টেক্সট বই নিয়ে পড়তে হবে। এই যে হরিজন সম্পর্কে দিয়েছে, তাহলে এবার আমাকে যদি সাজাতে হয় যে এই হরিজনটা কেমন হয়, তাহলে আমরা দেখে নেব এরকমভাবে থাকে। প্রথমে ও হরিজন অর্গানিক, তারপর এ, দেন কামস বি, সি, আর। সো এখানে আনসার অনুযায়ী ও, এ, বি, সি, আর টপ টু বটম। তাহলে ও হরিজন, প্রথমে বি। আচ্ছা, এখানে 1 2 করে দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, 3, এটা 4, এইটাকে বাদ দাও। তাহলে ও হরিজন, তাহলে 2, তারপর এ হরিজন 1, তারপর বি হরিজন মানে 3, দেন কামস 2134। কোথায় আছে? অপশন এ উইল বি দ্য আনসার। এবার এই যে আমরা এক একটা হরিজন পাচ্ছি, এই যে বিষয়টা, অর্থাৎ একটা মৃত্তিকাকে ওপর থেকে নিচে, মানে যে জায়গাটা হচ্ছে সয়েল সারফেস, এই সারফেস থেকে আমরা যদি একদম প্যারেন্টাল রিজিয়নে চলে আসি, সারফেস থেকে প্যারেন্টাল রিজিয়নে চলে আসলে এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাকে কি বলা হয়? এটাকে বলা হয় সয়েল প্রোফাইল, মৃত্তিকার পরিলেখ বলা হয়। এবং এই যে এক একটা হরিজন বলা হয়, লেয়ার বা হরিজন বলা হয়। ওকে। এবং অরিজিনালি মাটির ক্ষেত্রে দেখো, এটা তো একটা মানে এই যে চিত্রটা, এটা তো একটা রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ডান দিকের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অরিজিনাল একটা মাটির ইয়ে। মানে ঠিক এইরকমভাবে লেয়ারের ক্লাসিফিকেশন হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস তোমরা প্রত্যেকে লক্ষ্য করো যে অন দ্য বেসিস অফ ইটস লেয়ারিং কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। অন দ্য বেসিস অফ ইটস লেয়ারিং কালারটাও কিন্তু আমরা যথেষ্ট চেঞ্জ হতে দেখতে পাচ্ছি। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবে। নেক্সট আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন। তার আগে তোমাদেরকে এগেন একটু আপডেট করে দেওয়া যে ভিশন WBCS এর তরফ থেকে যে 60 পুল মক টেস্ট লঞ্চ হয়েছে, সেটা তোমরা অ্যাভেল করতে পারো। ঠিক আছে। কোর্স ফিচার পেপার 1 2 6 তোমরা পাচ্ছ, অনলাইন প্লাস PDF মডেল, কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ডেইলি এডিটোরিয়াল ভায়া টেলিগ্রাম গ্রুপ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস সায়েন্স টেকনোলজির উপর স্পেশাল নোটস, রিভিশন নোট, এবং যতগুলি মেন্স হয়েছে তার স্পেশাল PDF তোমরা পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা আসবো। কি বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11-এ? না, ইন সেটেলমেন্ট জিওগ্রাফি দ্য টার্ম রারবান ক্লাস্টার আন্ডার ইন্ডিয়াজ শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশন ডিফাইন্স আ স্পেশাল ইউনিট বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিসক্রাইবস ট্রাইবাল রারবান ক্লাস্টার? তাহলে এখানে অনেকের কাছে চিন্তার বিষয় হয়ে গেল যে স্যার এটা আবার কোথা থেকে কোয়েশ্চেন। দেখো, আমাদের ইন্ডিয়ার যখন আমরা আরবানাইজেশন পড়ি, যদি ভালোভাবে আমরা পড়ি, তাহলে এটা আমরা অনায়াসে করতে পারবো। যদি না পড়ি, আমরা তো স্যার এরকম কোশ্চেন পাইনি কোথাও। সো সেই কারণেই তো তোমাদের আমি বারবার বলছি যে এই ধরনের ক্লাসগুলো তোমরা করতে থাকো, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি, এটা কিন্তু খুব বেসিক কোয়েশ্চেন যখন আরবানাইজেশন অফ ইন্ডিয়া তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ রারবান? রারবান জিনিসটা কি? রারবান জিনিসটা হচ্ছে যেখানে আমরা পাবো রুরাল প্লাস আরবান, অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে গ্রাম্য জনবসতি এবং শহরের জনবসতি দুটোর মধ্যে একটা সহমিল তৈরি হচ্ছে। অর্থাৎ গ্রাম এবং শহর দুটোর মধ্যে ধরে নেওয়া যাক যে এটা একটা গ্রাম্য জনবসতি ছিল এবং এটা পুরোপুরি একটা নগর বসতি। তাহলে এদের মাঝখানের যে জোনটা, অর্থাৎ এই যে জায়গাটা না, এই জায়গাটা দিয়ে তুমি যখন যাতায়াত করবে বুঝতে পারবে না যে এটা প্রকৃত অর্থে গ্রামীণ বসতি না শহরের বসতি। এটাকে বলা হয় ট্রানজিশনাল জোন, পরিবর্তনশীল অঞ্চল, তাকে বলা হয় রারবান। আর ক্লাস্টার মানে একত্রিত হওয়া। সো এই রারবান ক্লাস্টার এটা বর্তমান সময়তে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন না, আরবানাইজেশন যে প্রসেস চলছে, এই আরবানাইজেশন প্রসেসের ক্ষেত্রে এবার শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশন ডিফাইন স্পেশাল ইউনিট বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আমরা দেখবো। এবং এই যে এটা একটা প্রজেক্ট শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশন, যেমন আমরা দেখেছি JNNURM, জওহরলাল নেহেরু আরবান ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, তারপর হচ্ছে পুরা প্রভিশন অফ রুরাল এরিয়াস টু আরবান অ্যামিনিটিজ,
এইরকমভাবে এপিজে আব্দুল কালামের একটা প্রজেক্ট, এইরকমভাবে আমরা বিভিন্ন প্রজেক্ট দেখে থাকি। তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির আরবান মিশন একটা মিশন, মূলত যেখানে পপুলেশন 5,000 থেকে 15,000, ঠিক আছে, স্পেসিফিক্যালি কোন জায়গাগুলির ক্ষেত্রে, ডেজার্ট রিজিয়ন, হিলি রিজিয়ন এবং ট্রাইবাল এরিয়া, স্পেশালাইজড ট্রাইবাল এরিয়া, এই জায়গাগুলির ক্ষেত্রে মোটামুটি এই যে প্রজেক্ট আরবান ক্লাস্টার, এটার কথা তিনি বলেছেন। ওকে, আরবান ক্লাস্টার বলেছেন মানে কি, একটা ডেফিনেশন দিতে হবে যে আরবান ক্লাস্টার আমরা কাকে বলবো। সো এই জায়গাগুলির ক্ষেত্রে অন দ্য বেসিস অফ দ্যাট পপুলেশন। কিন্তু যদি এটা নর্মাল পপুলেশন হতো, আই মিন নর্মাল প্লেন রিজিয়ন বা এরকম কিছু হতো, তাহলে মনে রাখবে 25,000 থেকে 50,000, এটা প্লেন রিজিয়নের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট এটাকে আমরা বলতে পারি। তার মানে অর্থাৎ আরবান ক্লাস্টার হতে গেলে, আমরা আরবান ক্লাস্টার এই যে শব্দটা ব্যবহার করছি, আরবান ক্লাস্টার হতে গেলে অ্যাকর্ডিং টু দ্যাট মিশন এই জিনিসটা মেনে চলতে হবে। কারণ আমাদের দেশে সবটাই একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়, যেমন কাকে আমরা নগর বলবো, কাকে আমরা শহর বলবো, এই পুরো বিষয়টা। এবার এই আরবান ক্লাস্টারের ধারণাটা একটু বলে দিই। আরবান অঞ্চলটা তো বুঝতে পারলে, মানে মনে রাখবে যে এমন একটা অঞ্চল, ধরো এটা একটা বড় এরিয়া, এই বড় এরিয়ার মধ্যে এই পাঁচটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে আরবান এরিয়া। এবার এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে গ্রাম। দেখো এই যে গ্রাম, এবার ব্যাপারটা কি হচ্ছে, এই গ্রামগুলি কিন্তু গ্রাম, আই রিপিট, এগুলো কিন্তু গ্রাম। এবার এই গ্রামগুলির বসতি বাড়ছে, ফলে আস্তে আস্তে কি হবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা মার্জ করবে, এটার সাথে মার্জ করবে, এটার সাথে মার্জ করবে, করে একটা ক্লাস্টার ফর্ম করবে। এবং এই যে ক্লাস্টারটা ফর্ম করছে, আধুনিক জীবনযাত্রার মানে এটা এগিয়ে চলেছে, এটা কিন্তু হঠাৎ করে শহর হয়ে যাবে না। তাহলে শহর হতে গেলে তার তো একটা পরিসীমিত যে অঞ্চল রয়েছে, সেই দিকে তাকে এগিয়ে যেতে হবে। এই যে এগিয়ে যাওয়ার বিষয়টা, এটাকে আমরা বলছি আরবান ক্লাস্টার। আশা করব প্রত্যেকের কাছে বোঝা গেছে। যদি কোনো রকমের কোয়ারিজ থাকে লিখবে, আমি বলে দেবো। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ মাইক্রো লেভেল জিওমরফোলজিক্যাল ফিচার অফ ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন ইজ ক্যারেক্টারাইজড by highly elevated older alluvial traces that have been structurally safe from annual seasonal flood since the Pleistocene epoch, frequently forming dark colored calcareous concentration known as কাঁকর। কোন একটা কোশ্চেন, প্রবাবলি প্রথম কোয়েশ্চেনটাই কি দেখলাম, এই কাঁকর রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, লেট মি চেক। আমি সেখানে তো এটা বলেছিলাম কাঁকর, হ্যাঁ এই দেখো কাঁকরের কথা বলেছিল কোথায়, ভাঙর অঞ্চলে। তাহলে দেখো একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা অন্য প্রশ্ন পেতে পারি। তাহলে ভাঙর অঞ্চলে আমরা কাঁকর পাই। নডিউলস আমি উল্লেখ করেছিলাম, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় উপকরণ এখানে থাকে। তাহলে এক্ষেত্রে এই যে কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখবো এবার কি বলা হচ্ছে, হুইচ মাইক্রো লেভেল জিওমরফোলজিক্যাল ফিচার। মাইক্রো লেভেল জিওমরফোলজিক্যাল ফিচার মানে, তাহলে প্রধান জিওমরফোলজিক্যাল ফিচার হিসাবে আমরা এটাকে প্লেন রিজিয়ন বলছি, এটা ম্যাক্রো লেভেল জিওমরফোলজিক্যাল ফিচার, প্লেন। তার মধ্যে ক্লাসিফাই করা হচ্ছে কাকে, ভাঙর, খাদার, এই জায়গাগুলোতে। তাহলে এক্ষেত্রে আনসার হবে ভাঙর, নো ডাউট এক্ষেত্রে আনসার হচ্ছে ভাঙর। কেন ভাঙর আমি এবার ক্লারিফাই করি। দেখো প্রথম কথা যেটা বলা হচ্ছে, মাইক্রো লেভেল জিওমরফোলজিক্যাল ফিচার অফ ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেনে অবস্থিত, অ্যান্ড দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই হোয়াট, ক্যারেক্টারাইজড বাই হাইলি এলিভেটেড। এলিভেটেড কেন হয়েছে, পার্বত্য অঞ্চল নয়, প্লেন অঞ্চলে এলিভেশন কেন হয়, ওভার ডিপোজিশন, দীর্ঘকাল ধরে ডিপোজিশন হয়েছে, ফলে অঞ্চলগুলি উঁচু হয়ে গেছে। এই যে নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহের থেকে দূরবর্তী স্থানে এই যে একটা বাঁধ তৈরি হয়, স্বাভাবিক বাঁধ তৈরি হয়ে যায়। কেন স্বাভাবিক বাঁধ তৈরি হচ্ছে, কারণ দীর্ঘকাল ধরে এই যেগুলোতে সঞ্চিত হয়েছে, ফলে সেই জায়গাটা উঁচু তো হবেই। ওকে, এবং ওল্ডার অ্যালুভিয়াল, কথাটা যখন বলছে ওল্ডার অ্যালুভিয়াম, তখনই আমার বুঝে নেওয়া উচিত এটা ভাঙর অঞ্চল। এবং তার সাথে সাথে কি বলছে, স্ট্রাকচারালি সেফ ফ্রম অ্যানুয়াল সিজনাল ফ্লাড। অ্যানুয়াল সিজনাল ফ্লাড আমরা কোথায় দেখতে পাবো তাহলে স্যার, অ্যানুয়াল সিজনাল ফ্লাড আমরা খাদারে দেখতে পাবো। এই সেম ল্যাঙ্গুয়েজ, অ্যানুয়াল সিজনাল ফ্লাড, এই সেম ল্যাঙ্গুয়েজ দেখো আমরা এই আরেকটা প্রশ্নে পেয়েছিলাম না, এই যে প্রশ্নটা আমরা করেছিলাম এখানে, খাদার সয়েলস আর রিনিউড এভরি ইয়ার বাই ফ্লাড। তাহলে এইটাকে আমরা এখন লিখতে পারি অ্যানুয়াল সিজনাল ফ্লাড। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ মাই ক্লাস। আমি কেন বারবার তোমাদেরকে বলি যে তোমরা কাইন্ডলি এই ক্লাসগুলোকে দেখো, এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে, তার কারণ হচ্ছে এইটা।
অলরাইট, সো ভাঙর আনসার এখানে হবে এবং সেখানে কাঁকড় দেখতে পাওয়া যায়। নেক্সট, দ্য লার্জেস্ট জুট প্রডিউসিং বেল্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসেন্ট্রেটেড অ্যালং। খুব ইজি কোয়েশ্চেন, লার্জেস্ট জুট প্রডিউসিং বেল্ট। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আমরা পাট চাষ কোথায় দেখতে পাবো? লোয়ার গাঙ্গেটিক যে সমভূমি অঞ্চল রয়েছে, তাহলে হুগলি রিভার বেল্ট অঞ্চলে আমরা সব থেকে দেখতে পাবো। দামোদর ভ্যালি অঞ্চলে দেখতে পাবো না, কারণ ওই জায়গার মাটি খুব একটা ভালো, মানে স্যান্ডি লোম বা এই টাইপের নয়। সুবর্ণরেখা ভ্যালি যদি আমরা দেখি, সুবর্ণরেখা নদীর প্রবাহিত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের মাটি আমরা পাই না। এই কারণে সব থেকে ভালো আনসার হবে, এবং মানে ভালো শুধু না, ঠিক আনসার হবে অপশন সি। এবং দেখবে যত পাট শিল্প হয়েছিল এটা হুগলি নদীর দুই তীরেই গড়ে উঠেছিল, কারণ কাঁচামালটা তো দরকার, এটা তো পুরোপুরি র মেটেরিয়াল বেসড একটা ইন্ডাস্ট্রি। ফলে র মেটেরিয়াল যেখানে পাওয়া যাবে সেখানে আমি পাবো। এবং কি ধরনের র মেটেরিয়াল? ইট ইজ কল্ড ইমপিওর র মেটেরিয়াল, অর্থাৎ আমি যতটা পরিমাণ দেব তার থেকে কিন্তু অনেক কম পরিমাণে আমি ফিরে পাবো। অর্থাৎ যে মেটেরিয়াল আমি দেবো, যদি 100 ইউনিট মেটেরিয়াল আমি প্রোভাইড করে থাকি, আমি মাত্র সেখানে হয়তো দেখা যাবে 10 বা 12 ইউনিট মেটেরিয়াল আমি ফিরে পাচ্ছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 14, ইন দ্য রুরাল সেটেলমেন্ট প্যাটার্ন অফ ইন্ডিয়া, হ্যামলেটেড সেটেলমেন্ট লোকালি নোন অ্যাজ ভেরিয়াসলি টাইম পান্না, পাড়া, নাগালা, ধানি, আমরা বাঙালিরা এটাকে ছোট পাড়া বলতে পারি, ইজ সোশিও স্পেশালি ড্রিভেন বাই হুইচ প্রাইমারি ফ্যাক্টর। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আগে হ্যামলেটটা দেখাই। এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়, এর মধ্যে হ্যামলেট কোনটাকে বলা হয়? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেটেলমেন্টের প্যাটার্ন। হ্যামলেট মানে হচ্ছে, ধরো এই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা জায়গাতে এরকম সেটেলমেন্ট তৈরি হয়েছে, দিয়ে রাস্তার পাশে বা রাস্তা থেকে কিছুটা দূরে একটা সেটেলমেন্ট হয়েছে, একটা ছোট পাড়া আছে, সেখানে খুব অল্প সংখ্যক ঘরবাড়ি থাকে এবং এর আশেপাশে কিন্তু আর কেউ নেই, কিছু নেই। আই রিপিট, এর আশেপাশে কেউ নেই, কিছু নেই। তোমরা এখানে যে কতগুলি প্যাটার্ন আছে সবের মধ্যে একটা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছ। সো আমি যদি নিউক্লিয়েটেড হয়েছে, এবার এখান থেকে আমি ধরে নিচ্ছি এই একটা সেটেলমেন্ট এখানেও তৈরি হয়েছে। এই যে বক্স বলা হচ্ছে, এর মানে হচ্ছে সেটেলমেন্ট, ঠিক আছে? রেড কালার এগুলো জেনারেলি দেখানো হয়, এই অরিজিনাল ম্যাপেও দেখতে পাচ্ছ। এবার চিন্তা করে দেখো, এখান দিয়ে ভালো রাস্তাও কিন্তু কানেক্টেড থাকবে না। অর্থাৎ একটা প্রধান সেটেলমেন্ট থেকে আমরা যদি পরবর্তী অঞ্চলে কিছু দূরবর্তী স্থানে কোনো সেটেলমেন্ট পাই, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি হ্যামলেট সেটেলমেন্ট। এই জায়গাটাকে লক্ষ্য করো, মোটামুটি এই তোমরা প্রত্যেকে এখানে লক্ষ্য করো তো, এই যে অঞ্চলটা দেখছো মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে হলেও একটা কনসেন্ট্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটেলমেন্টের। আমি এইটাকে যদি ঘিরে নিয়ে এরকমভাবে একটা মোটামুটি কনসেন্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ। এবার এইটার রেসপেক্টে তোমরা জাস্ট এইটাকে দেখো, এটা তো রাস্তা নয়, এই যে সেটেলমেন্টটাকে লক্ষ্য করো। তাহলে আমি একটুখানি জুম ইন করে দেখাতে চাইবো, খুব ভালো করে জিনিসটাকে বোঝো। এই 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 দুটি সেটেলমেন্টকে তোমরা লক্ষ্য করো। তাহলে এই যে সেটেলমেন্টটা বড় করে আমি ঘিরে দিলাম, সেখান থেকে এই যে সেটেলমেন্ট, এটা কেমন হয়েছে? এবার তোমাদের মনে আমি আরেকটা প্রশ্ন তুলে দিই। এই যে বক্সগুলো আছে, এগুলো হয়তো সেটেলমেন্ট না, এগুলো হচ্ছে কি চাষের জমি হতে পারে, তার মাঝখানে কারোর ওই মিনি ঘর হতে পারে, বা সরাইখানাটা, রাস্তা তো নেই, সরাইখানা টাইপের হতে পারে, এই টাইপের আর কি। এই যে রাস্তা তো আছে, না নেই কেন, রাস্তা তো আছে, এই যে লাল কালারের এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? তাহলে আলাদা করে কাদের সমাজে রাখা হয়? ভালো করে বিষয়টা বোঝো। এখানে প্রশ্নে কি বলা হয়েছে? সোশিও স্প্যাশিয়ালি ড্রিভেন, তার মানে কি সমাজগত দিক থেকে আমরা কাদেরকে আলাদা রাখতে পছন্দ করি, এটা কারা আছে, কাদের কথা আমরা এখানে উল্লেখ করছি, রাইট? তোমরা একটুখানি চিন্তা করো যে কাদের কথা এখানে বলা যেতে পারে, মানে কোন ধর্ম, জাতি, এইসবের ভিত্তিতেই তো জেনারেলি এই পার্থক্যগুলো সংগঠিত হয়েছে আমাদের সোসাইটিতে। যদি আমরা দেখি এই জাতিভেদ বা ইত্যাদিগুলো তো তার জন্যই হয়েছে। তাহলে এটা কিসের জন্য হতে পারে? রিজিড ল্যান্ড ইউজ জোনিং লজ এনফোর্সড বাই অ্যানসিয়েন্ট এগ্রিগেরিয়ান রুলস, এটা হতে পারে যে ল্যান্ডের যে এনফোর্সমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে বলছি যে প্রাচীনকালেতে এগ্রিগেরিয়ান রুল মানে কি, যে জমি কেমন হবে না হবে, ঠিক আছে, তার উপর ভিত্তি করে জমির মার্কিং কেমন হবে তার উপর ভিত্তি করে আলাদা করা হয়েছে, এটা হতে পারে না? এটা কখনো হতে পারে না। অ্যানসিয়েন্ট টাইমে কি হতো? তাহলে আমরা এটাকে নেব না। জাস্ট এ মিনিট। সিভিয়ার ওয়াটার স্কারসিটি ফোর্সিং ফ্র্যাগমেন্টেশন অ্যারাউন্ড আইসোলেটেড রেডিয়াল ওয়েল, অর্থাৎ আইসোলেটেড রেডিয়াল ওয়েল মানে একটা জায়গাতে কূপ রয়েছে, তার থেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটা কি তাই মনে হচ্ছে কোথাও? এটা তো মনে হচ্ছে রেডিয়াল হলে তো এইরকম হবে, এটা তো রেডিয়াল প্যাটার্ন,
রেডিয়াল হলে এরকম দেখতে হবে, আলাদা কেন থাকবে? হ্যামলেট মানেই তো আমি বলছি আইসোলেটেড, ঠিক আছে। এথনিক, কাস্ট বেসড অর সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন অফ দ্য মেন ভিলেজ লেআউট, এটা হতে পারে। দেখো কেন হতে পারে? এথনিক মানে কি? জাতিগত, কোনো একটা জাতি আমরা উল্লেখ করছি এক্স ওয়াই জেড, দ্যাট মে বি এনিথিং। আমাদের সমাজ ব্যবস্থাতে কোনো জাতি থাকতে পারে যাদেরকে মনে করা হয় যারা একঘরে হয়ে থাকে, এটা ডিপেন্ড করে সামাজিক ব্যবস্থাপনার অনুসারে। এখানে আমার ক্লাসে আমি কখনোই কোনো জাতিকে বলতে পারি না যে এই জাতিটা তথাকথিতভাবে ছোট বা এই জাতি তথাকথিতভাবে বড়, তার কারণ আমরা বিলিভ করি আর্টিকেল 15-এ। বাট স্টিল আমাদের সোসাইটিতে যতই আমরা এটা বলি, এই বিষয়টা তো এক্সিস্ট করে। এটা আমার বলা না বলার সাথে কিছু এসে যায় না। আই মিন তোমরা যারা ক্লাসটা দেখছো এখন তারা বুঝতে পারছো যে আমাদের দেশে এরকম দলিত সম্প্রদায়ের কথা যেটা বলা হয়ে থাকে, তো দলিত সম্প্রদায় প্রতিনিয়ত এরকম অবস্থার শিকার হচ্ছে। তাহলে তাদের কথা কাস্ট বেসড হতে পারে, সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন, যে সমাজে অমুক জাতি, অমুক শ্রেণী, অমুক ফ্যামিলির মানুষদেরকে আমরা আলাদা রাখবো। সো এই কাজ থেকে এটা তৈরি হচ্ছে, এই জায়গার থেকে এই যে বিষয়টা তোমরা লক্ষ্য করছো এটা তৈরি হচ্ছে। তাহলে খুব সহজ কোয়েশ্চেন, কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন আমরা বলতে পারি যে হ্যামলেটেড সেটেলমেন্ট। তাহলে আমরা কোথায় দেখতে পাবো হ্যামলেট কোথায় তৈরি হয় এবং হ্যামলেট কেন তৈরি হয়? আই থিঙ্ক প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার হবে 15। এত কঠিন আলোচনার পর একটা খুব সহজ কোয়েশ্চেন, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। তাহলে ডেফিনেটলি সুন্দরবন, ভারতবর্ষের বৃহত্তম ম্যানগ্রোভ কনসেন্ট্রেশন আমরা পাই। এবং দেখবো কোথায় কোথায় কী নামে ম্যানগ্রোভ পরিচিত। তাহলে গালফ অফ কাচ রিজিয়ন এই জায়গাটাতে পরিচিত ভাল অঞ্চল নামে। মহারাষ্ট্র কোস্টাল রিজিয়নে এটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট অফ মহারাষ্ট্র বলেই জানি, আর সাচ সেরকম কিছু নাম নেই। কর্ণাটক কোস্টাল রিজিয়নে কারাবালি ম্যানগ্রোভ বলা হয়। কর্ণাটক রিজিয়নে ওয়েস্ট বেঙ্গলে এটাকে সুন্দরবন বলা হয়, কারণ স্পেসিফিক্যালি সুন্দরী বলে একটি ম্যানগ্রোভ গাছের জন্য। ওড়িশা কোস্টে ভিতরকণিকা নামে পরিচিত ভিতরকণিকা অঞ্চল, এই যে দেবী রিভার এবং ধামরা রিভারের মধ্যে ধামরা একটি পোর্ট তৈরি হয়েছে। করিঙ্গা, এটা কিন্তু WBCS এ জিজ্ঞাসা করেছিল প্রবাবলি আগের বছর মেন্সে, দ্যাট মিনস 2023-এর মেন্সে। করিঙ্গা কোথায়? অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা ছিল করিঙ্গা, ছিল না, ওটা লিখেছিল কোয়েশ্চেনে লোরিঙ্গা প্রবাবলি। যাই হোক, তামিলনাড়ুতে এটাকে বলা হয় পিছাভারম। ম্যানগ্রোভ প্যাচেস লাক্ষাদ্বীপে এবং ম্যানগ্রোভ নর্মালি ম্যানগ্রোভ হিসেবে আন্দামান নিকোবরে এটা পরিচিত। মোটামুটি এই জায়গাগুলো এবং এই নামগুলো একটুখানি মনে রাখবে স্পেসিফিক্যালি, যেমন এই কারাবালি, তারপরে হচ্ছে পিছাভারম, করিঙ্গা, সুন্দরবনটা তো মনে থাকবেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, স্ট্রাকচারালি দ্য ধৃয়ান ফাউন্ড ইন দ্য ওয়েস্টার্ন স্যান্ডি প্লেন of Rajasthan is classified which type of geomorphological feature? What is Dhriyan? আগে এটা আমি লিখে দিই। মুভিং স্যান্ড ডিউনস। ধৃয়ান মানে হচ্ছে মুভিং স্যান্ড ডিউন, চলমান বালিয়াড়িকে ধৃয়ান বলা হয়। এবার বালিয়াড়ি কি হয় না, দেখো কোনো একটা জায়গাতে, বেসিক্যালি আমি মরুভূমি অঞ্চলের কথা বলছি। এই মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে কি হয় না, মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে বায়ু প্রবাহের সঞ্চয় কার্যের ফলে তৈরি হয় বালিয়াড়ি, ঠিক আছে। এবং এই বালিয়াড়িগুলি কি করে না, এই বালিয়াড়িগুলি মুভমেন্ট অফ উইন্ডের সাথে মুভ করতে থাকে। ফলে বালিয়াড়িগুলি যখন উইন্ডের সাথে মুভ করতে থাকে তখন তাকে আমরা ধৃয়ান হিসাবে উল্লেখ করতে পারি। সো আ পার্মানেন্ট সল এনক্রাস্টেড প্লায়া লেক দ্যাট নেভার ড্রাইজ আউট। না, তাই যদি হয় প্লায়া লেককে আমরা কি বলে থাকি আমাদের মরু অঞ্চলগুলিতে, মানে আমি রাজস্থানের মরু অঞ্চলগুলিতে এর কিন্তু অনেকগুলি নাম আছে। কি কি নাম হতে পারে স্যার? এর নাম হতে পারে স্যালিনা, সারগোল, দিদওয়ানা, কাচমান বা কুচমান, এগুলো হতে পারে। শিফটিং প্যারাবোলিক অর লঙ্গিটিউডিনাল স্যান্ড ডিউনস দ্যাট মুভ ডাইনামিক্যালি উইথ দ্য উইন্ড। আমি আগেই বলেছি মুভিং স্যান্ড ডিউন, তাহলে কে মুভ করাবে? এয়ার মুভ করাবে, বায়ু প্রবাহ মুভ করাবে। সো অপশন বি উইল বি দ্য আনসার। আর এখানে দেখারই কিছু দরকার নেই। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ইন ইন্ডিয়ান এগ্রিগারিয়ান ইকোনমিক্স অ্যান্ড ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন। তাহলে এগ্রিগারিয়ান ইকোনমিক্স অ্যান্ড ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশনের কথা এখানে বলা হচ্ছে। সেখানে কি জানতে চাওয়া হচ্ছে? এখানে জানতে চাওয়া হচ্ছে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, রাইট? এখানে কতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে
যে শব্দগুলি সম্পর্কে আমায় তথ্য দিতে হবে। কারেন্ট ফ্যালো ল্যান্ড is explicitly distinguished from fallow land other than current fallow land. What is the precise temporal threshold used to classify a piece of land and current fallow? Okay, so first of all আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো টাইপ, একটা হচ্ছে কারেন্ট ফ্যালো, ফ্যালো ল্যান্ড মানে হচ্ছে পতিত জমি। এবার এইটা নাম শুনেই তো বুঝতে পারা যাচ্ছে যে কারেন্ট ফ্যালো মানে কি। কারেন্ট ফ্যালো মানে যেটা রিসেন্ট টাইমে পতিত হয়েছে, হয়তো আগে চাষ হচ্ছিল হঠাৎ করে এটা চাষ হওয়া বন্ধ হয়ে গেছে, তাকে বলা হচ্ছে কারেন্ট ফ্যালো। আর যেটা বহুদিন ধরে পতিত হয়ে আছে তাকে বলা হচ্ছে ফ্যালো ল্যান্ড। সো মোটামুটিভাবে আমরা কাকে বলবো কারেন্ট ফ্যালো? যে জমিতে লাস্ট একটা অর্থবর্ষে চাষ হয়নি, ওয়ান এগ্রিকালচারাল or ইকোনমিক ইয়ার, ওয়ান এগ্রিকালচারাল অর ইকোনমিক ইয়ার, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাজ কারেন্ট ফ্যালো। যদি তার থেকে বেশি হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্ট, তখন তাকে আমরা বলবো ফ্যালো ল্যান্ড। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যালো অ্যান্ড কারেন্ট ফ্যালো ল্যান্ড। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। তোমরা দেখো, আমি জাস্ট একটু জল খেয়ে নিই। ওকে, সো এখানে কি বলা হচ্ছে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে? এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে জিওমরফোলজিস্ট আইডেন্টিফাই দ্য প্যাটল্যান্ড। প্যাটল্যান্ড মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল ল্যান্ডফর্ম উইচ ডেসক্রিপশন অ্যাকিউরেটলি ডিফাইন্স আ প্যাট। ঠিক আছে, তাহলে প্যাটল্যান্ড বলতে আমরা মূলত কোন চরিত্রের কথা বলতে পারি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নেচার অফ আ প্যাটল্যান্ড, এটা জানতে চাইছে যে প্যাটল্যান্ড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, প্যাটল্যান্ডের ডেফিনেশন কি হতে পারে। সো প্যাটল্যান্ড মানে হচ্ছে টেবিল ল্যান্ড, যেমন আমরা বলে থাকি, এই টেবিল ল্যান্ডের অংশ হিসাবে বলা যেতে পারে। অর্থাৎ কোনো একটি জায়গাতে মালভূমি অঞ্চলের মাথা, মালভূমি অংশের চ্যাপ্টা মাথাকে আমরা প্যাটল্যান্ড হিসাবে উল্লেখ করতে পারি। সো এক্ষেত্রে এই যে প্রথমে এখানে বলা হচ্ছে রিফট ভ্যালি, সো রিফট ভ্যালির সাথে তো কোনো সম্পর্ক নেই এখানে, রিফট ভ্যালি এটা তো নো ডাউট হবে না। এ লো লাইং সোয়াম্পি মার্শল্যান্ড, এই মার্শল্যান্ডকে আমরা কি হিসাবে জানি? আমরা মার্শল্যান্ডকে তরাই হিসাবে জানি, এটাও হবে না। হাই অল্টিটিউড ফ্ল্যাট টপ ল্যাটেরাইট ক্লেপ প্লেটু, একদম ঠিক। এই যে অংশ, এই অংশের কথা বলা হচ্ছে প্যাটল্যান্ড, মানে হচ্ছে প্যাট টপ, প্লেটু টপ, এই জায়গাকে তুলে ধরা হচ্ছে। সো ডেফিনেটলি it is the answer, a high altitude flat top laterite capped plateau created by intense peniplanation and upliftment. পেনিপ্ল্যানেশন মানে কি? পেনিপ্ল্যানেশন মানে হচ্ছে যে পদ্ধতিতে মোটামুটি বলা যেতে পারে পেনিপ্লেন তৈরি হতে পারে, যে পদ্ধতি পেনিপ্লেন তৈরি হওয়ার জন্য দায়ী, তাকে পেনিপ্ল্যানেশন বলা হয়। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 19, আন্ডার দ্য অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস framework formulated by the National Bureau of Soil Survey and Land Use Planning (NBSS) and LUP, India is divided into 20 district zones. Which core parameter is combined with soil physiography to determine these precise boundary? অর্থাৎ এই যে 20টা জোনের কথা বলা হয়েছে, এই 20টা জোনের ক্ষেত্রে কোন প্যারামিটারকে উল্লেখ করা হয়েছে, যে প্যারামিটারের থ্রু দিয়ে আমরা ইন্ডিয়ার এই জোনেশনটাকে কমপ্লিট করছি, ইন্ডিয়ার এই জোনেশনটাকে মেনশন করছি, এটা জানতে চেয়েছে। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদেরকে তথ্য কালেকশন কি করতে হবে, যে ইন্ডিয়াকে এই রকম 20টা জোনে ভাগ করা যায়, এবং এটা কে করছে? সয়েল সার্ভে, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে, তার ভিত্তিতে এই ভাগটা করা হচ্ছে। এবং এর প্রধান যে বিষয়টা কি রয়েছে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে ফসলের যে গ্রোথ হয়, সেই গ্রোথের জন্য লেন্থ অফ টাইম, গ্রোথের জন্য লেন্থ অফ টাইম কেমন লাগছে, কতটা সময় লাগছে, সেটাকে এখানে ধরা হয়
মাটির ময়েশ্চার অ্যাভেলেবিলিটির ওপর বেস করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, দ্য আরবান অ্যাগ্লোমারেশন। আমরা রারবান রিজিয়ন পড়েছি, নাও উই আর টকিং অ্যাবাউট আরবান অ্যাগ্লোমারেশন। হোয়াট ডাজ ইট মিন? আরবান অ্যাগ্লোমারেশন মানে পাশাপাশি অবস্থান করা ছোট ছোট যে শহরগুলি রয়েছে, পাশাপাশি অবস্থান করা ছোট ছোট শহরগুলি যখন অ্যাগ্লোমারেট করতে থাকে বা পপুলেশন বেড়ে যাওয়ার ফলে ওই শহরগুলি যখন এক্সটেন্ড করতে থাকে, তাকে আমরা অ্যাগ্লোমারেশন হিসাবে উল্লেখ করি। অলরাইট, সেটাকে আমরা অ্যাগ্লোমারেশন, আরবান অ্যাগ্লোমারেশন হিসাবে উল্লেখ করতে পারি। সো এই যে আরবান অ্যাগ্লোমারেশন, এই সম্পর্কে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট ফর এ স্পেশাল ক্লাস্টার টু ফর্মালি কল্ড অ্যাজ আরবান অ্যাগ্লোমারেশন। তাহলে আরবান অ্যাগ্লোমারেশন হওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, কাকে ডিফাইন করতে পারি? ওকে, সো মনে রাখতে হবে যে একটা প্রধান শহর থাকবে এবং সেই শহরকে কেন্দ্র করে অন্যান্য শহরগুলো গড়ে উঠবে। তাহলে ইট মাস্ট কনসিস্ট অফ আ স্ট্যাটিউটরি টাউন অ্যান্ড ইট কন্টিনিউয়াস আরবান আউটগ্রোথস অর টু মোর ফিজিক্যালি কন্টিনিউয়াস টাউন। অর্থাৎ অ্যাগ্লোমারেশন মানে কি? ধরে নেওয়া যেতে পারে, আমি এখানে হাওড়ার কথা বলছি, হাওড়ার পাশাপাশি যদি আমরা দেখি, রাইট, অ্যাগ্লোমারেশন হিসাবে আমরা হাওড়ার পাশাপাশি যদি দেখি, হুগলি জেলার কাকে পাবো? হুগলি জেলার শ্রীরামপুর অঞ্চলকে আমরা পেলাম। শ্রীরামপুর অঞ্চলের পর শহর হিসাবে আমরা কাকে পাবো? শ্রীরামপুর অঞ্চল হিসাবে মানে তারপরে আমরা চন্দননগরকে পাচ্ছি, তাই তো? আমরা চন্দননগরকে পাচ্ছি। তাহলে এই যে একটা সাইড আমরা বলছি, ইট ক্যান কল্ড অ্যাজ আরবান অ্যাগ্লোমারেশন, অর্থাৎ কন্টিনিউয়াস একটা প্রসেসে সেখানে আমরা আরবান অ্যামিনিটিস দেখতে পাবো। এই বিষয়টাকে এখানে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং ওশান কারেন্ট ইজ আ ওয়ার্ম কারেন্ট দ্যাট ফ্লোজ অ্যালং দ্য ইস্টার্ন কোস্ট অফ আফ্রিকা and plays an important role in modifying the local coastal climate? কোন স্রোতের কথা বলা হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো ওয়ার্ম কারেন্ট হিসাবে আগলুহাস কারেন্ট। আফ্রিকার ইস্টার্ন কোস্টে আমরা দেখতে পাই, ইন্ডিয়ান ওশানের ক্ষেত্রে এটি অবস্থিত এবং ট্রপিক্যাল রিজিয়ন থেকে আনা জলীয় বাষ্পের সাহায্যে সেখানে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। বেঙ্গুয়েলা কিন্তু কোল্ড কারেন্ট। অনেকের এটা মনে হতে পারে বেঙ্গুয়েলা, এখানে যেহেতু ওয়ার্ম কারেন্টের কথা বলেছে, বেঙ্গুয়েলা কোল্ড কারেন্ট। ক্যানারি কারেন্ট, এটা নর্থ আটলান্টিক রিজিয়ন, এটাও কোল্ড কারেন্ট। আর ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, এটা মূলত কোস্ট অফ অস্ট্রেলিয়াতেই আমরা দেখতে পাবো ইউজুয়ালি, তাই সবকটা কোল্ড কারেন্ট। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন অ্যান্ড দ্য কান্ট্রিজ দে সেপারেট। এই যে সেটটা তোমরা করছো, দেখো এখানে কিছু কোয়েশ্চেন তোমরা পাচ্ছ যেগুলো খুব একটা বেশি তোমরা এতদিন চর্চার মধ্যে রাখোনি, হতে পারে এটা। আবার কিছু কোয়েশ্চেন পাচ্ছ, যেমন ধরো এই কোয়েশ্চেনটা, এই যে কোয়েশ্চেনটা আমি এখন আলোচনা করছি, এটা অত্যন্ত সহজ কোয়েশ্চেন, যে দুরান্ত লাইন কার কার মধ্যে করেছে? পাকিস্তান এবং আফগানিস্তান। র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া বাংলাদেশ। 49th প্যারালাল ইউএস কানাডা। এই অপশনগুলির মধ্যে আমাকে বলতে হবে কোনটা কোনটা কারেক্ট। এবার এখানে জেনারেলি দুটো বিতর্ক তৈরি হবে। আমরা যদি দেখি 49th প্যারালাল, এই 49th প্যারালাল এটা কিন্তু কনফার্ম ঠিক। এবার ডুরান্ট লাইন বলছে পাকিস্তান আফগানিস্তান। এবার এই জায়গাতে আমরা যদি দেখি ডুরান্ট লাইন পাকিস্তান আফগানিস্তানের সাথে কি করে হতে পারে কি না, তার কারণ ভালো করে ম্যাপটা দেখো। এটা আফগানিস্তান। তাহলে এই জায়গাটা কেন বিতর্ক তৈরি হতে পারে না, এখন অ্যাজ অফ নাও এটা হচ্ছে পিওকে, সেই হিসাবে হয়তো অনেকে বলছে যে এটা আফগানিস্তান পাকিস্তানের সাথে, কিন্তু না। কিন্তু কিছুদিন আগেও তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ইউনাইটেড নেশনসের কোনো একটা ইয়েতে, না ইউনাইটেড নেশনসের না, তোমার সার্কের বা কোনো একটা ইয়েতে আমাদের একজন আইএফএস অফিসার ম্যাডাম, একজন সেকেন্ড কমিশনার, তিনি উল্লেখ করেছিলেন সেখানে কিন্তু এই ম্যাপটার এই অংশটা যেটা আমি এখানে মার্ক করলাম সেটাকে দেখানো হয়নি। তোমরা রিসেন্ট টাইমে সেটা দেখেছো ভাইরাল হতে। সো তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমরা এখনও অফিসিয়ালি এটাকে আমাদের অংশ হিসেবে ধরি। সো পাকিস্তান আফগানিস্তানের বর্ডার না, ইট ইজ বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, বিকজ
ডিউরিং 1893-96 এই সময়টাতে মর্টিমার ডুরান্ডের নেতৃত্বে এটা হয়েছিল, ফলে তখন পাকিস্তান ছিল না, ফলে এটাকে আমরা নিতে পারবো না। ওকে, নেক্সট, র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া এবং বাংলাদেশ, একদম ঠিক কথা। কারণ অনেকের মনে হতে পারে যে 1947-এ এই যে র্যাডক্লিফ লাইন টানা হয়েছিল স্যার সাইরিল র্যাডক্লিফের নেতৃত্বে, তখন কিন্তু পাকিস্তান মানে বর্তমান দিনে যেটা পাকিস্তান সেইটা এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান দিনে যেটা বাংলাদেশ সেই অংশটাকে ডিভাইড করা হয়েছিল, ফলে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারকেও কিন্তু আমরা র্যাডক্লিফ লাইন হিসেবে বলে থাকি। এটা কারেক্ট আছে। 49th প্যারালাল, এটা তো আছেই। তাহলে 2 আর 3 কারেক্ট আনসার হচ্ছে 2 আর 3। আশা করছি প্রত্যেকের কাছে এটা আমি বোঝাতে পারলাম কেন 2 আর 3 নিলাম, কারণ এখানে দেখো বলেছে কনসিডার দ্য ফলোইং পেয়ার কান্ট্রিজ দ্য সেপারেট, কোনটা কোনটা ঠিক জেনারেলি সেটাই আমরা এখানে ধরলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, দ্য টার্ম ইনভার্সন অফ টেম্পারেচার refers to a condition where temperature increases with increasing altitude. Which of the following atmospheric condition is least favorable for the occurrence of the সারফেস টেম্পারেচার ইনভার্সন? অর্থাৎ এখানে বলা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন কোথায় দেখা যায়, মূলত পাহাড়ের অংশে আমরা দেখতে পাই, ভ্যালি ফরমেশন যেখানে থাকে সেই জায়গাতে। কারণ যদি আকাশ পরিষ্কার থাকে, মেঘমুক্ত আকাশ থাকে, তাহলে কি হবে, ভূপৃষ্ঠ অঞ্চল থেকে টেম্পারেচার রেডিয়েট করে যায়, ফলে ভূপৃষ্ঠ অঞ্চল থেকে ওপরে উঠলে পরে কি হয়, জেনারেলি টেম্পারেচার কমার কথা, তখন ভূপৃষ্ঠ অঞ্চলের তুলনায় মনে হয় টেম্পারেচার হয়তো কিছুটা বেশি আছে। সো এইটা যদি হয় তাহলে আমাদের উইন্টার সিজনে স্পেসিফিক্যালি এগুলো বোঝা যায়। তাহলে আকাশ পরিষ্কার হতে হবে, ওকে, আকাশ একদম পরিষ্কার হওয়া দরকার এবং মেঘমুক্ত হওয়া দরকার, লং নাইট হওয়া দরকার, কারণ তবে তো বেশি সময় পাবে, টেম্পারেচার বেরিয়ে যেতে পারবে, তাই তো। কিন্তু আমাকে এখানে সেটা চাইনি, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে লিস্ট ফেভারেবল, মানে যেটা থাকলে না হওয়ার চান্স বেশি। তাহলে স্ট্রং এবং টার্বিউলেন্ট উইন্ড। টার্বিউলেন্ট উইন্ড মানে কি? টার্বিউলেন্ট উইন্ড মানে হচ্ছে যেখানে তোমার মিক্সিং হচ্ছে বা এরকম কিছু, পরিষ্কার অবস্থা নয় সেই জায়গাতে, তবেই তো এটা লিস্ট ফেভারেবল হবে। লিস্ট ফেভারেবিলিটির কথা বলেছে, সেই কারণে আমরা অপশন সি নেব। কারণ আকাশ যদি পরিষ্কার থাকে, দীর্ঘ রাত থাকে, তাহলে তো টেম্পারেচার এমনি ভূপৃষ্ঠ অঞ্চল থেকে বাইরে চলে যাচ্ছে, ফলে ভূপৃষ্ঠ অঞ্চল তো ঠান্ডা হয়েই যাচ্ছে। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান রিভার সিস্টেম, দ্য ফেমাস ধুঁয়াদার ফল ইজ ফর্মড বাই হুইচ অফ দ্য ফলোইং রিভার অ্যাজ ইট কার্ভস থ্রু আ ডিপ মার্বেল গজ? ধুঁয়াদার জলপ্রপাত কোন নদীর ওপর? খুব ইজি কোয়েশ্চেন। ভেদাঘাটের কাছে আমরা নর্মদা নদীর ওপর পাই, সরাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত, কাবেরী নদীর ওপর শিব সমুদ্রম জলপ্রপাত, তাই তো আমরা মোটামুটি এটা বলতে পারি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। In the demographic transition model explains the transformation of countries from high birth and death rate to low birth and death rates. A country experiencing sharp decline in death rate while birth rate remain high, resulting rapid population growth. In which stage it is located? So আমরা যদি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দেখি, এটা মূলত প্রত্যেকটা ক্ষেত্রে জনজাতি মানে ওই অঞ্চলের সমাজ ব্যবস্থা বা মানুষজনের জন্ম মৃত্যু এই সংক্রান্ত যে বিষয় চলছে সেটা নিয়ে কথা বলে, তাই তো। তাহলে আমরা যদি দেখি এখানে প্রথমে দেখো জন্মহার এবং মৃত্যুহার দুটি রেখাই কিন্তু একদম একে অপরের কাছাকাছি আছে। তাহলে এটা আমরা বলতে পারি জন্মহার এবং মৃত্যুহার, এই যে ব্ল্যাক কালারে যেটা দেখানো হয়েছে ডেথ এবং বার্থ রেট হচ্ছে এটা, তাহলে জনসংখ্যাও কিন্তু খুব একটা বাড়ে না, মোটামুটি ঠিকই আছে। কিন্তু সেকেন্ড স্টেজে কি হয়েছে, বার্থ রেট একই রকম রয়ে গেছে, ডেথ রেট চিকিৎসায় উন্নতির কারণে কমে গেছে, ফলে স্বাভাবিকভাবে দেখো রেড কালারে যেটা দেখানো হয়েছে সেকেন্ড স্টেজে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে শুরু করছে। অ্যান্ড হিয়ার আই হ্যাভ বিন আস্কড অফ দ্যাট যে এ কান্ট্রি এক্সপিরিয়েন্সিং শার্প ডিক্লাইন ইন ডেথ রেট, লুক অ্যাট দ্যাট, ডিক্লাইন করেছে, ডেথ রেটে ডিক্লাইন করেছে। অ্যান্ড কি বলছে, বার্থ রেট রিমেন হাই, বার্থ রেট রিমেন হাই মানে এটা একই রয়ে গেছে, তাহলে ডেফিনেটলি না এই যে গ্যাপটা ক্রমশ বাড়ছে, তাহলে জনসংখ্যা তো বাড়তে থাকবে। এটা আমরা কোন স্টেজে পাই, সেকেন্ড স্টেজে আমরা পাই, এটা আমরা সেকেন্ড স্টেজ আর্লি এক্সপ্যান্ডিং। ওকে, টোটাল 4টে স্টেজে আমরা এটাকে ভাগ করে থাকি। ইন্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত এই স্টেজে ছিল, কিন্তু এখন এটা ক্রমশ লেট এক্সপ্যান্ডিং স্টেজের দিকে চলে যাচ্ছে।
Next question, which of the following local wind is a hot, dry and dust laden wind that blows from Sahara desert towards the Gulf of Guiana coast, providing relief from high humidity and earning the nickname ডক্টর উইন্ড? হারমাট্টানকে ডক্টর উইন্ড বলা হয় কারণ এই বায়ু প্রবাহের মাধ্যমে বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা চলে যায়, ফলে বিভিন্ন ধরনের রোগ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে না, বিভিন্ন রোগগুলো কমতে শুরু করে, সেই কারণে। এই হচ্ছে মোটামুটি হারমাট্টান ইস্যু। Regarding the structural division of the ocean floor, where are the world's most extensive deep sea trench predominantly located? তাহলে আমরা আগে দেখব ট্রেঞ্চ কোথায় আমরা দেখতে পাই। খুব ভালো করে এই ছবিটাকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো ট্রেঞ্চ এখানে দেখতে পাবে, এটা হচ্ছে ডিপ সি ট্রেঞ্চ। এবং এই যে ডিপ সি ট্রেঞ্চ এটা আমরা কোথায় দেখতে পাবো, কোন জায়গায় দেখতে পাবো? ডিপ সি ট্রেঞ্চ আমরা কোন অংশটাতে দেখতে পাবো না, অ্যালং দ্য অ্যাক্টিভ প্লেট মার্জিন। তাহলে অ্যাক্টিভ প্লেট মার্জিন এটা আমরা দেখে থাকবো কারণ সাবডাকশন জোন হতে পারে, সেই কারণে। Which of the following pair of iron ore mining region and their respective state in India is incorrectly matched? Incorrectly কথা বলা হচ্ছে। দেখো বাইলাডিলা ছত্তিশগড় ঠিক আছে, ময়ূরভঞ্জ উড়িষ্যা ঠিক আছে, কুন্দেরমুখ কর্ণাটক ঠিক আছে, নোয়ামুন্ডি মধ্যপ্রদেশ না। নোয়ামুন্ডি কি মধ্যপ্রদেশে? এটা ঠিক আছে? এটা তো একদমই ঠিক নেই। নোয়ামুন্ডি কোথায়? তোমরা যদি দেখো নোয়ামুন্ডি কিন্তু মধ্যপ্রদেশ না, ইট ইজ ইন ঝাড়খণ্ড। ওকে, নেক্সট, ইন কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন দ্য ওয়ার্ড AM, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্টস? AM, সো এখানে মনে রাখবে কোপেনের ক্লাসিফিকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পারলে তোমাদের পেড ক্লাসে যেমনটা বলেছি একটা ডেফিনেটলি এর ওপর একটা ক্লাস করে দেব। সো AM, এই যে টার্মিনোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা মূলত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে M স্ট্যান্ড ফর মনসুন টাইপ, ঠিক আছে? এবং শর্ট ড্রাই সিজন, মূলত কোন সময় শর্ট ড্রাই সিজন আমরা পাই মনসুনে? শীতকাল, সেই কারণেই এটা এরকম বলা হচ্ছে। এবং আমাদের মৌসুমি বায়ুযুক্ত অঞ্চল যেহেতু, হিউমিডিটি থ্রু আউট দ্য ইয়ার মোটামুটি ঠিকঠাক থাকে, হিউমিডিটির পরিমাণ আমরা খারাপ পাই না, রাইট? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30-তে যাবো, তবে তার আগে জায়গাটা একবার দেখিয়ে দিই। এই যে AM যেটা বলা হচ্ছে স্পেসিফিক্যালি কোথায় কোথায় আমরা পাচ্ছি, দেখো এই কোস্টাল রিজিয়নগুলোতে আমরা স্পেসিফিক্যালি যেখানে মনসুনের এটা প্রভাব বেশি সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি। Which of the following geographical feature is landlocked? Hypersaline lake located the lowest land elevation on the earth, ঠিক আছে? কোথায় ল্যান্ডলক কন্ডিশনে এবং সবথেকে নিচু স্তরে, নিচু স্তর বলতে উচ্চতার ভিত্তিতে আমরা পাই না, দ্যাট ইজ নান আদার দ্যান ডেড সি, ঠিক আছে? মোটামুটিভাবে সমুদ্র তলের থেকে বলা হয় 435 মিটার নিচে, গ্লোবাল যে স্ট্যান্ডার্ড তার থেকে এটা অবস্থান করছে। এবং সল্ট কনসেন্ট্রেশন মোটামুটি 35%, অত্যন্ত বেশি সল্ট কনসেন্ট্রেশন, মানে এখানে ডেনসিটি জলের অত্যন্ত বেশি লবণাক্ত হওয়ার কারণে। এবং ইসরায়েল, জর্ডান, ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গা দ্বারা এটা ঘেরা, সো দ্যাট ইজ ওয়াই এটা ল্যান্ডলকড হিসেবে উল্লেখ করা হচ্ছে। আর বাকি অপশনসগুলো যদি একটু বলে দেওয়া যায়, এটা হচ্ছে ডিপেস্ট লেক অ্যান্ড ফ্রেশ ওয়াটার, ক্যাসপিয়ান সির ক্ষেত্রে এটা বলা যেতে পারে। এটাও কিন্তু তোমার ইনল্যান্ড বডি, এটাও ইনল্যান্ড বডি, এটার অ্যাজ সাচ কিছু আমি বলছি না। টাঙ্গানাইকা এটা হচ্ছে লংগেস্ট অ্যান্ড ফ্রেশ ওয়াটার। ওকে, সো এই ছিল আজকের আমাদের 30টা কোয়েশ্চেন। আমি যেমনটা বলেছিলাম যে অগাস্ট মাসে তোমরা যে ক্লাসগুলো পাবে আমি চেষ্টা করবো তাতে 30টা করে কোয়েশ্চেন রাখার, এবং 30টা একদম দুর্দান্ত কোয়েশ্চেন যেখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা জানাবে। টাটা।